কোন একটি কমপ্লেক্স পাওয়ার সিস্টেমকে যদি সিম্পলিফাই করতে হয় তবে আমরা পার ইউনিট ক্যালকুলেশন করব, যেটা ইতিমধ্যে আমরা আগের লেকচারগুলোতে আলোচনা করেছি। তাহলে আমি পার ইউনিট ক্যালকুলেশনে সিম্পলিফাই কিভাবে করব, তিনটি স্টেপ আমরা ব্যবহার করব। প্রথমত হচ্ছে আমরা যে সিস্টেমটা থাকবে বা যে সিঙ্গেল লাইন ডায়াগ্রামটি থাকবে সেই টোটাল সিঙ্গেল লাইন ডায়াগ্রাম থেকে আমি একটি বেস অ্যাপারেন্ট পাওয়ার কনসিডারেশনে নিব। মনে রাখতে হবে বেস অ্যাপারেন্ট পাওয়ারের ইউনিট অবশ্যই এমভিতে রাখতে হবে, অর্থাৎ যে বেস এমভি এর কথা বলছি সেই বেস এমভি হচ্ছে আমার টোটাল অ্যাপারেন্ট পাওয়ার অফ দ্য টোটাল সিস্টেম। সেকেন্ড যেটা করতে হবে সেটা হচ্ছে জোন সিলেক্ট করতে হবে, অর্থাৎ আমার লো ভোল্টেজ থেকে শুরু করে মিডিয়াম, তারপরে হাই, তারপরে এক্সট্রা হাই, যত ভোল্টেজ লেভেলগুলো থাকবে সেই ভোল্টেজ লেভেলের রেসপেক্টে আমাকে জোন সিলেক্ট করতে হবে, যেটা আমরা যখনই একটা এক্সাম্পল করব আমার মনে হয় বুঝতে আরো ইজি হয়ে যাবে। তারপরে যেটা করব থার্ড স্টেপ, পার ইউনিট অফ ইচ ইকুইপমেন্ট, অর্থাৎ আমরা প্রথমে টোটাল যে নেটওয়ার্কটির কথা বলছি সেই নেটওয়ার্কের জন্য একটা বেস এমভিএ বা একটা কমন পাওয়ার কনসিডারেশন নিয়েছি। এর মানে হচ্ছে টোটাল নেটওয়ার্কে একটি মাত্র পাওয়ার থাকবে, যেটা রেফারেন্স পাওয়ার। তারপরে জোন সিলেক্ট করলাম, তারপরে যেটা করলাম প্রত্যেকটা জোনের মধ্যে যত ইকুইপমেন্ট আছে প্রত্যেকটা ইকুইপমেন্ট স্টেপ বাই স্টেপ আমরা তাদের পার ইউনিট ক্যালকুলেশন করব। কিভাবে ক্যালকুলেশন করব সেটা আমরা কিছুক্ষণ পরেই দেখাচ্ছি। তাহলে আমরা কিভাবে জোন সিলেক্ট করব, আমরা ধরে নিই এটা একটা নেটওয়ার্ক, সিম্পল একটা নেটওয়ার্ক, যেখানে দেখতে পাচ্ছি একটা জেনারেটর আছে, এটা একটা জেনারেটর, তারপরে দেখতে পাচ্ছি একটা ট্রান্সফর্মার, পাওয়ার ট্রান্সফর্মার বা ইউনিট ট্রান্সফর্মার, তারপরে একটি বাস আছে, এটার নাম দিলাম বাস নাম্বার 1। তারপরে সেই বাস নাম্বার 1 থেকে আরেকটি লাইন বেরিয়ে যাচ্ছে, যেটা আমি ধরে নিতে পারি এখানে ভোল্টেজ লেভেল এখানে ধরলাম 33 বাই হচ্ছে 132, এটা হচ্ছে 33। আচ্ছা, তারপরে এখানে আরেকটি ট্রান্সফর্মার আছে, যে ট্রান্সফর্মার 33 কে স্টেপ আপ করে, অর্থাৎ 33/232 স্টেপ আপ করে একটা ট্রান্সমিশন লাইন দিয়েছে, যে ট্রান্সমিশন লাইনের বাস নাম্বার 2 এবং বাস নাম্বার 3 এর মধ্যে রিপ্রেজেন্ট করছে ট্রান্সমিশন লাইন। তারপর আরেকটি বাস নাম্বার 3 এর পরে আরেকটি ট্রান্সফর্মার আছে, সেই ট্রান্সফর্মারটি কত 232/15 কিলোভোল্ট, তারপরে একটি জেনারেটর। অর্থাৎ আমি যদি ধরে নিতে পারি যে এই নেটওয়ার্কটি একটি সার্কেল নেটওয়ার্ক। আমরা জানি 3 ধরনের নেটওয়ার্ক আমরা গ্রিডে ব্যবহার করি, রেডিয়াল, সার্কেল, আর একটা হচ্ছে মেশ। আচ্ছা, এখন আমরা বেস এমভিএ বলতে কি বোঝাচ্ছি, যেটা আমরা স্টেপ 1 এর ছিল বেস এমভিএ। এখানে প্রত্যেকটি ইকুইপমেন্টের আলাদা আলাদা করে এক একটা পাওয়ার থাকবে। আমি উদাহরণ হিসেবে যদি বলি, জেনারেটর অনের ক্ষেত্রে তার পাওয়ার হচ্ছে ধরলাম 60 এমভিএ সে জেনারেট করে। অনুরূপভাবে এই ট্রান্সফর্মারটা অবশ্যই 60 এমভিএ সে ট্রান্সমিট করতে পারবে, অর্থাৎ ট্রান্সফর্ম করতে পারবে, জাস্ট ভোল্টেজ লেভেলটা আপ অ্যান্ড ডাউন হবে, যেটা আমরা সবাই জানি যে পাওয়ার হ্যাভ টু বি ইকুয়াল ইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি সাইড। অনুরূপভাবে এই ট্রান্সফর্মার কথা যদি বলি, সে আমি ধরে নিচ্ছি 10 এমভিএ ট্রান্সফার করে এদিকে একটা লাইনে সে দিতে পারে, একটা ফিডারে দিতে পারে। অনুরূপভাবে এই ট্রান্সফর্মারে একটা পাওয়ার থাকবে, এই ট্রান্সফর্মারে একটা পাওয়ার থাকবে। অনুরূপভাবে এই জেনারেটরে একটা পাওয়ারের কথা বলছি আমি, তো এক্সাম্পল হিসেবে 20 এমভিএ তার ভোল্টেজ লেভেল থাকবে। এনিওয়েজ, তাহলে আমরা পুরো নেটওয়ার্কের মধ্যে দেখতে পাচ্ছি প্রত্যেকটি ইকুইপমেন্টের আলাদা আলাদা পাওয়ার ক্যাপাসিটি আছে। তাহলে বেস এমভিএ বলতে কি বোঝাচ্ছি, বেস এমভিএ বলতে বোঝাচ্ছি আমি একটা রেফারেন্স বা একটা কমন বা একটা অ্যাজাম্পশন, একটা ভ্যালু নিব, যে ভ্যালুটা পুরো হোল নেটওয়ার্কের জন্য সমান থাকবে। তাহলে আমরা ধরবো অ্যাজিউম, এটা সম্পূর্ণ হচ্ছে ধরে নেওয়ার ব্যাপার বা হচ্ছে কনসিডারেশনের ব্যাপার। আমি কত ধরবো,
আমরা যত বেশি ধরবো তত আমাদের ভ্যালুর মান বাড়বে, যত আমরা কম ধরবো তত ভ্যালু মান করবে, ডাজেন্ট ম্যাটার কত ধরবো, এরকম কোনো ধরা বাঁধা কোনো নিয়ম নেই যে আমরা কোনটা ধরবো। আমরা ধরে নিলাম অ্যাজিউম বেস এমভিএ, অথবা এই কথাটাকে আমরা আরো সহজ করে লিখতে পারি এইভাবে, এমভিএ বেস। একভাবে লিখলে হয়, এটার কোনো নিয়ম নেই, এক এক বইতে এক একভাবে লেখা, আমাদের টিচাররাও এক একভাবে পড়ায়, বাট মূল নিয়মটা সেম থাকে। তাহলে আমি এখানে ধরে নিলাম বেস এমভি হচ্ছে 50 এবং ইউনিট অবশ্যই লিখবো এমভিএ। এখানে যদি কেভিএ রাখি তাহলে কিন্তু হবে না। আচ্ছা, সেকেন্ড পয়েন্টে আসি, আমরা কিভাবে জোন ভাগ করব, যেটা আমাদের স্টেপ 2 তে ছিল, জোন সিলেকশন। অর্থাৎ আমাদের বেস অ্যাপারেন্ট পাওয়ার আমরা কনসিডারেশনে নিয়ে নিয়েছি 50। আচ্ছা, এখানে আমি বলছি 50 ধরেছি, এখানে আমার ম্যাক্সিমাম ছিল 60, বাট আমি ধরেছি 50, এটা কোনো ব্যাপার না। আমি 100-এ ধরতে পারতাম, 200-এ ধরতে পারতাম, এটা ডাজন্ট ম্যাটার। এনিওয়েজ, এখন আমরা যেটা করব, আমরা জোন ভাগ করব। জোন ভাগ করার নিয়ম হচ্ছে, প্রত্যেকটি ট্রান্সফর্ম আমরা জানি দুটো সেকশন থাকে, একটা হচ্ছে প্রাইমারি সেকশন, একটা হচ্ছে সেকেন্ডারি, অর্থাৎ হাই টেনশন এবং লো টেনশন, বা লো টেনশন এবং হাই টেনশন। ঠিক মাঝখানে বরাবর প্রত্যেকটা ট্রান্সফরমারটাকে আমি ভাগ করব। আচ্ছা, ভাগ করার পরে আমরা দেখতে পাচ্ছি এটা একটা জোন হয়ে যাচ্ছে। কারণ কিভাবে জোন হবে বুঝলাম। আমরা দেখতে পাচ্ছি এটার সেকেন্ডারি সাইডে 33, এখানে 33, এখানে 33, তাহলে এটা হচ্ছে একটা জোন। তার মানে জোনের মধ্যে ট্রান্সফরমারের ভোল্টেজ অবশ্যই সমান থাকতে হবে, শুধুমাত্র ট্রান্সফরমার, অন্য কোনো ইকুইপমেন্টের কথা কনসিডারেশন আনা দরকার নেই। তারপরে এখানে একটা জোন হয়ে যাচ্ছে, যদিও এখানে মাত্র একটি ইকুইপমেন্ট, মানে হচ্ছে আমার প্রথম যে জেনারেটর, সেই জেনারেটর এবং এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইড। তারপরে দেখতে পাচ্ছি এখানে একটি জোন হচ্ছে। কিভাবে বুঝলাম এখানে একটি জোন হচ্ছে? বিকজ এখানে ট্রান্সফরমার নাম্বার 2, যদি আমি এটা T2 বলি, তাহলে এই ট্রান্সফরমার নাম্বার 2 এর যে সেকেন্ডারি পাওয়ার এবং এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডের ভোল্টেজ একই, তার মানে এটা একটা জোন হয়ে গেল। এবং এটা হচ্ছে একটা জোন, এটা হচ্ছে একটা জোন। আবার এখানে দেখতে পাচ্ছি ট্রান্সফরমার, এটা হচ্ছে আমি ধরে নিলাম T4, মানে 4 নম্বর ট্রান্সফরমার, দুঃখিত 1 2 3, হ্যাঁ 4 নম্বর ট্রান্সফরমার, তার মানে এখানে হচ্ছে আরেকটি জোন হবে। এখন আমরা বলতে পারি যে এটাকে কেন ভিতরে নিয়ে, মানে এই জোনের মধ্যে পড়লো না, কারণ আমরা বলছি যে প্রত্যেকটি ট্রান্সফরমার দুটি করে পার্ট থাকবে, একটা প্রাইমারি পার্ট, একটা সেকেন্ডারি পার্ট, বা একটা সেকেন্ডারি সাইড, একটা প্রাইমারি সাইড। তার মানে হচ্ছে একটা ট্রান্সফরমার, সেই ট্রান্সফরমার কখনো এক জোনের মধ্যে পড়তে পারবে না, বিকজ তার ভোল্টেজ লেভেল ডিফারেন্ট। কিভাবে আমাদের পড়বে? এবং এই যে জোনগুলো হচ্ছে, এই জোনগুলোর ডিভিশন বা সিলেকশন, এটা ডিপেন্ড করতেছে ভোল্টেজের উপরে। আচ্ছা, তারপর 3 নম্বর পয়েন্ট কি ছিল? 3 নম্বর পয়েন্ট ছিল প্রত্যেকটা ইকুইপমেন্টের পার ইউনিট ক্যালকুলেশন। এখন পার ইউনিট যদি ক্যালকুলেশন করতে হয়, তাহলে অবশ্যই আমার এই যে জোন সিলেকশন যে করলাম, সেই জোন সিলেকশনের পরে অবশ্যই তার ভোল্টেজটাকে ডিফাইন করতে হবে। অর্থাৎ প্রত্যেকটি জোনের জন্য আলাদা আলাদা করে একটি বেস ভোল্টেজ থাকবে। যেমন আমরা বেস এমভি ধরেছি, অনুরূপভাবে এখানেও আমার বেস ভোল্টেজ বের করে নিতে হবে। তাহলে বেস ভোল্টেজ বের করার নিয়ম হচ্ছে, ধরলাম এটাকে আমি নাম দিলাম জোন নাম্বার 1, এটাকে নাম দিচ্ছি জোন নাম্বার 2, এটাকে নাম দিচ্ছি জোন নাম্বার 4, এটাকে নাম দিচ্ছি জোন নাম্বার 3, এটাকে নাম দিচ্ছি জোন নাম্বার 5। আচ্ছা, এখানে একটা ট্রিক্স আছে। ট্রিক্সটা হচ্ছে, আমরা জানি যে কয়টা ট্রান্সফরমার থাকবে ঠিক সেই কয়টা জোন হবে, অথবা তার থেকে বেশি, কম হবে না। অর্থাৎ এখানে 4টি ট্রান্সফরমার আছে, তার মানে 4টির অধিক বা 4টির সমান জোন হবে, অথবা তার থেকে বেশি হবে, কিন্তু কম হলে হবে না। আচ্ছা, তাহলে জোন নাম্বার 1-এ দেখতে পাচ্ছি এই যে T1 বা প্রথম যে ট্রান্সফরমারটা, তার প্রাইমারি সাইড আছে এবং প্রাইমারি সাইডের ভোল্টেজ কত? 12। তাহলে জোন নাম্বার 1-এর বেস ভোল্টেজ হবে 12। অন্য কি ইকুইপমেন্ট আছে, ডাজন্ট ম্যাটার, আমরা ট্রান্সফরমার ভোল্টেজটাকে কনসিডারেশন নিয়ে তার যে ভোল্টেজ থাকবে সেটা হচ্ছে ওই জোনের
বেস ভোল্টেজ। অনুরূপভাবে জোন নাম্বার 2, জোন নাম্বার 2 এ দেখতে পাচ্ছি এই ট্রান্সফরমার এখানে 33, এখানে 33 এবং এই ট্রান্সফরমার এখানেও 33। তার মানে এই জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 33 কিলোভোল্ট। অনুরূপভাবে জোন নাম্বার 4 এ যদি দেখি এই ট্রান্সফরমারের এখানে 32 সেকেন্ডারি সাইডে, এখানে প্রাইমারি সাইডে 232, অর্থাৎ একই, এবং এটা দেখতে পাচ্ছি একই জোনের মধ্যে। তাহলে জোন নাম্বার 4 এর বেস ভোল্টেজ হচ্ছে কত? 232 কিলো ভোল্ট। T4 এর সিম্পল জিনিস, কারণ T4 এর শুধুমাত্র সেকেন্ডারি দিয়ে এদিকে এক্সটেনশন, মানে এদিকে কোথায় গেছে আমরা এক্স্যাক্টলি জানি না, জাস্ট বোঝানোর জন্য বলে দিছি যে এই টোটাল জোনের বেস ভোল্টেজ অবশ্যই হবে হচ্ছে 132, বিকজ এর সেকেন্ডারি ভোল্টেজ হচ্ছে 232। এখানে অন্য কোনো ইকুইপমেন্ট বা অন্য কোনো ট্রান্সফরমার কিছুই নেই। আর জোন নাম্বার 5 এর বেস ভোল্টেজ কত? এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডের যে ভোল্টেজ মানে 15, সেটা হচ্ছে তার বেস ভোল্টেজ। আর 3 নম্বর যে পয়েন্টের কথা বলেছি, পার ইউনিট ক্যালকুলেশন, প্রত্যেক ইকুইপমেন্টের অর্থাৎ জেনারেটর অন, ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার, এই ট্রান্সফরমার, এই জেনারেটর, এই লাইন, এই টোটালটা বের করব তাদের মানের উপরে স্টেপ বাই স্টেপ আমরা ক্যালকুলেশন, যেটা আমরা পরে কোনো একটা এক্সাম্পল নিয়ে বুঝিয়ে দিচ্ছি। আচ্ছা, আমরা আরেকটি এক্সাম্পল করব জোন সিলেকশনের জন্য। তাহলে আমরা জোন সিলেকশনের জন্য কি করব? আমরা যথারীতি এই ট্রান্সফরমার বরাবর ভাগ করব, এই ট্রান্সফরমার বরাবর ভাগ করব, এই ট্রান্সফরমার বরাবর ভাগ করব। যদি ভাগ করি তাহলে কি পাচ্ছি দেখে নিই। এটা হচ্ছে একটা জোন, এই টোটালটা একটা জোন হচ্ছে, কারণ এর মধ্যে অন্য কোনো ট্রান্সফরমার নাই। এখানে একটা জোন হচ্ছে এবং এখানে একটা জোন হচ্ছে। তাহলে এখানে দেখি কয়টা ট্রান্সফরমার আছে। ট্রান্সফরমার আছে কয়টি? 3টি ট্রান্সফরমার। তার মানে আমার জোন সংখ্যা হবে কয়টা? আইদার 3 অথবা 3 থেকে বেশি, অর্থাৎ 4। আমার জোন হয়েছে 4টা। এটার নাম দিচ্ছি জোন নাম্বার 2, এটার নাম দিচ্ছি জোন নাম্বার 3, এটার নাম দিচ্ছি জোন নাম্বার 4। তাহলে জোন নাম্বার 1 এই ট্রান্সফরমারের প্রাইমারি সাইডে পড়েছে 15.6, অর্থাৎ এই 15.6 হচ্ছে এই জোন নাম্বার 1 এর বেস ভোল্টেজ। জোন নাম্বার 2 এর 132, অর্থাৎ সেম। তার মানে জোন নাম্বার 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 132 কিলোভোল্ট। অবশ্যই এটা কিলোভোল্ট হবে। এটা 230, এটা 230, তার মানে 232 কিলোভোল্ট। অনুরূপভাবে আমরা যদি দেখি জোন নাম্বার 4 এর কথা, জোন নাম্বার 4 এ কি আছে? এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে গিয়ে একটি বাস নাম্বার 4, এবং সেই বাসের সাথে একটি মোটর এবং একটা স্মল ইন্ডাস্ট্রি আছে, এবং এই যে আমার এই ট্রান্সফরমারের সেকেন্ডারি সাইডে তার ভোল্টেজ হচ্ছে 11। তার মানে হচ্ছে এই টোটাল জায়গার ভোল্টেজ বা এই জোনের ভোল্টেজ হচ্ছে 11 কিলো ভোল্ট। আমি আরেকটি এক্সাম্পল দেখছি। আমরা আগের মতো জোন সিলেকশনের জন্য ঠিক এইভাবে ভাগ করে নিব। তাহলে এটা একটি জোন হচ্ছে, আমি অন্য একটি কালি দিয়ে এই জোনটাকে নির্দেশ করছি। আমি রেড কালার দিয়ে এই জোনটাকে নির্দেশ করছি। তাহলে আমার ট্রান্সফরমার আছে কয়টি? 2টি। যেহেতু 2টি ট্রান্সফরমার, তাহলে অবশ্যই আমার জোন 2টি অথবা তার থেকে বেশি হবে। ভালো কথা, 1 2 3, তাহলে আমার জোন হচ্ছে 3টি। এটার নাম জোন নাম্বার 1, এটার নাম জোন নাম্বার 2, এটার নাম জোন নাম্বার 3। জোন নাম্বার 1 এ আমার ভোল্টেজ ট্রান্সফরমার 1 এর প্রাইমারি সাইডে 13.8, বাট জেনারেটরও হচ্ছে 13.6। তার মানে জোন নাম্বার 1 এর বেস ভোল্টেজ কার উপর নির্ভর করবে? অবশ্যই ট্রান্সফরমারের যে প্রাইমারি সাইড আছে, অর্থাৎ জোন নাম্বার 1 এর যে পাশে এই ট্রান্সফরমারের ভোল্টেজ আছে, অর্থাৎ প্রাইমারি সাইডে যে ভোল্টেজ, সেটাই হচ্ছে জোন নাম্বার 1 এর বেস ভোল্টেজ 13.8 কিলো ভোল্ট। তাহলে জোন নাম্বার 1 এর বেস ভোল্টেজ পেয়ে গেলাম। এখন জোন নাম্বার 2 তে আসি। জোন নাম্বার 2 তে এসে দেখলাম যে এখানে ভোল্টেজ হচ্ছে 110 এবং T2 বা ট্রান্সফরমার 2 এর
প্রাইমারি সাইডে ভোল্টেজ হচ্ছে 120, তার মানে এই একই জোনের মধ্যে দুই ধরনের ভোল্টেজ। তাহলে এইসব ক্ষেত্রে আমরা কি করব? এইসব ক্ষেত্রে যেটা করব সেটা হচ্ছে আমাদের জোন নম্বর 1 এর বেস ভোল্টেজ 13.8 ঠিকই থাকবে, বাট যখন জোন নম্বর 2 তে যাব, জোন নম্বর 2 তে গিয়ে আমরা যে বেস ভোল্টেজ পাবো সেটা ক্যালকুলেশন করার জন্য আমাকে রেফারেন্স একটি ভোল্টেজ নিতে হবে, অর্থাৎ তার আগের যে জোনটা থাকবে সেই জোনটা হচ্ছে তার রেফারেন্স ভোল্টেজ। অর্থাৎ জোন নম্বর 2 এর আগের জোন কোনটি? জোন নম্বর 1। তাহলে জোন নম্বর 1 এর বেস ভোল্টেজ কোনটি? 13.8। এটা হচ্ছে তার রেফারেন্স ভোল্টেজ। এবং ক্যালকুলেশন করার জন্য আমাকে যেটা করতে হবে, আমরা জোন নম্বর 1 থেকে ধরি জোন নম্বর 2 তে যাচ্ছি। তাহলে জোন নম্বর 1 থেকে যখন জোন নম্বর 2 তে যাব, গিয়ে আমি কোন ভোল্টেজটাকে দেখতে পাচ্ছি? আমি দেখতে পাচ্ছি 110। তাহলে এখানে 110 লিখব। কোথা থেকে আসছি? আমরা জোন 1 থেকে আসছি। তাহলে জোন 1 এর ভোল্টেজ কত ছিল? 13.8। তাহলে এখানে হবে 13.8। 13.8 কাটা, তাহলে ভোল্টেজ থাকতেছে 110। তার মানে জোন নম্বর 2 এর বেস ভোল্টেজ হচ্ছে 110 কিলোভোল্ট। এক্ষেত্রে ভুলেও আপনারা এটা এই 110 যেখানে মিলে গেছে আপনি এখানে লিখছেন, এটা ভুলেও লিখবেন না, অবশ্যই ক্যালকুলেশন করে লিখবেন। তারপরে জোন নম্বর 3। জোন নম্বর 3 তে গিয়ে দেখছি যে তার ভোল্টেজ হচ্ছে 11.4, এবং এখানে জেনারেটর যেটি আছে সেটার ভোল্টেজ হচ্ছে 11.8 বা 11.8 কিলোভোল্ট। আমরা কি এখানে 11.4 কিলোভোল্ট লিখবো? না, আমরা যেটা লিখবো সেটা হচ্ছে আমরা যখনই হচ্ছে এই ধরনের ক্যালকুলেশন শুরু করব, মিসম্যাচ অফ ভোল্টেজ ইন বিটুইন সিমিলার লাইনে, সেক্ষেত্রে আমরা যেটা করব, আমরা এই ক্যালকুলেশনটা ফার্দার নেটওয়ার্কের জন্য চালিয়ে যাব। অর্থাৎ আমরা যখন জোন নম্বর 2 থেকে জোন নম্বর 3 তে যাচ্ছি, জোন নম্বর 2 এর রেফারেন্স ভোল্টেজ কত ছিল? 110। জোন নম্বর 2 থেকে জোন নম্বর 3 তে যখন গেলাম, আমরা কি দেখতে পাচ্ছি? আমরা ভোল্টেজ দেখতে পাচ্ছি 11.4। তাহলে এখানে লিখবো 11.4। এবং কোন জোন থেকে আসছি আমরা? জোন নম্বর 2। জোন নম্বর 2 এর ভোল্টেজ কত ছিল? 120। তাহলে এখানে 120 হবে। এখানে ক্যালকুলেট করে যে ভ্যালুটি আসবে সেটি হচ্ছে তার বেস ভোল্টেজ। তাহলে আমরা বুঝতে পারলাম যে যদি এরকম মিসম্যাচ হয়, তাহলে আমরা যখন ক্যালকুলেশন শুরু করব, ফার্দার যে ক্যালকুলেশনগুলো কন্টিনিউ একইভাবে চলতে থাকবে। যদিও আমরা পরের যদি এরকম একটা জোন পেয়ে যাই যেখানে সিমিলারিটি থাকবে, সেটাকে আমরা চেঞ্জ করতে হবে, বিকজ আমরা অলরেডি শুরু করেছি চেঞ্জটা বিকজ অফ এই মিসম্যাচের জন্য।